আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের ৩৬ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তার মানে আপনি এখন থেকে আমাদের অফিসে জব করবেন? বাহ, ভাবিকে খবরটা জানাতে হচ্ছে তো। তমাল বুঝলো না মেয়েটা এত উৎফুল্ল কেন হচ্ছে। সে থেমে গিয়ে মেয়েটার পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমাকে আমি খবর দেওয়ার কাজে রেখেছি, আর এত উৎফুল্ল হওয়ার কিছু নেই। তোমার ওই আগরদম ভাই আমার জব হতে দিবে না, আমি জানি। তীক্ষ্ণ কণ্ঠ শুনে রায়ার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এই ছেলেটা কখনো ভালো হওয়ার নয়, কিন্তু তার ভাই কেন জব দিবে না বুঝলো না। মুখ গুমরা করে বলল, কেন দিবে না জব? নিশ্চয়ই তার সাথে কোনো বেয়াদবি করেছেন। আচ্ছা চলুন, আমি আব্বুকে বলে দিচ্ছি, তাহলে আপনার চাকরি হয়ে যাবে। তমাল চোখ ছোট করে তাকালো, তীক্ষ্ণতা বজায় রেখে বলল, তোমরা দুই ভাই বোনকে আমাকে দয়া দেখানোর কম্পিটিশনে নেমেছ। আমি কি বলেছি আমার হয়ে তদারকি করতে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, ভাগো এখান থেকে। ছোট বলায় রেগে গেল রায়া। সে ভালো করতে চাইলো, আর এই ছেলে তাকে তেজ দেখাচ্ছে। সত্যিই বেয়াদব। রাগত স্বরে বলল, এই যে বেয়াদব বেয়াই, এটা আমার বাপের জায়গা, আমাকে যেতে বলার আপনি কে? কোথাও যাব না আমি। তমালের সময় হয়ে গেছে। তাছাড়া এখন তার এই বাচ্চা মেয়ের সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই। সেজন্য পুনরায় ঘুরে সম্মুখে অগ্রসর হয়ে ব্যঙ্গাত্মক স্বরে বলে গেল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার বাপের জায়গায়, নির্বোধ বাচ্চা। রায়ার নাকের ডগায় লাল হয়ে উঠল। এই ছেলেটা কি রোজ নিজের প্রেমিকের সাথে ঝগড়া করে আসে নাকি? না হলে রাগ এত নাকের মাথায় নিয়ে চলে কেন? তেরা ছেলে একটা। সে কত ক্লান্ত বদনে এসেছে নিজের বাবার কাছে। বাবার সাথে তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আর এই ছেলেটা তার বিরক্তির মাত্রা দ্বিগুণ করে দিয়ে চলে যাচ্ছে। ইচ্ছে তো করছে মাথায় একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু সে এত অভদ্র নয়। তার এখনো বিয়েও হয়নি। তার কত স্বপ্ন বিয়ে করা, তাই খুনি হওয়ার ইচ্ছে নেই। কিন্তু আড়ালে গালি দিতে তো আর সমস্যা নেই, ভাবতেই আলতো হাসলো রায়া। রাগ দমন করতেই তমালের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে উঠল, শালা বেয়াদব কোথাকার। অভিশাপ দিচ্ছি, তোর পছন্দের মেয়ে একদিন অন্য ছেলের সাথে ভেগে যাবে, আর শেষে তোর কপালে একটা বাচ্চা মেয়ে জুটবে, যে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই প্রিয়তা, শুনছো? একটু দাঁড়াও। হঠাৎ ডাক পেয়ে পা থেমে গেল প্রিয়তার। আদ্রিজাকে রুদ্ধর সাথে বিদায় জানিয়ে কয়েক পা এগিয়ে আজ রিকশায় উঠতে চেয়েছিল। একটা রিকশা থামিয়েও ছিল, তখন ওই কারো ডাক কর্ণগোচর হলো। পেছন থেকে তাকিয়ে কিছু দূরে তমালকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে এলো। এই ছেলে এতদিন পর আবার তার পথ কেন আটকাচ্ছে? কিন্তু ছেলেটাকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। এত পরিপাটি হয়ে কই গিয়েছিল সে? প্রিয়তাকে স্থির হতে দেখে তমাল এগিয়ে এলো। মিনিট 2 হবে এখানে এসেছে। মেয়েটাকে দেখার পরও কথা বলবে কিনা ভাবছিল, কিন্তু রিকশায় উঠতে দেখে আর না ডেকে পারলো না। এসে যখন পড়েছে তখন কথা বলেই নিক ভেবে এগিয়ে এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, কেমন আছো? তমাল কাছে আসায় তাকে আরো কিছুটা ভালো করে পরীক্ষা করলো প্রিয়তা। নিজেও ছোট করে জবাব দিল, ভালো, আপনি কেমন আছেন? এত পরিপাটি হয়ে কই গিয়েছিলেন ভাইয়া? মেয়েটার মুখের এই ভাইয়া ডাকটাই পছন্দ নয়, অথচ মেয়েটা সারাক্ষণ এই বলেই সম্বোধন করে। তাও ভালো, অন্তত ভালোভাবে কথা বলেছে, না হলে তো মেয়েটা তাকে পাত্তাই দেয় না। পাত্তা তো দূর, মানুষ বলেই গণ্য করতে চায় না। নিজের উপর তাচ্ছিল্য হেসে জবাবে বলল তমাল, তোমাদের ভাষায় ভদ্র হওয়ার চেষ্টা করছিলাম, জব ইন্টারভিউ দিতে এসেছিলাম একটা। ভালো লাগছে না আমাকে? প্রিয়তা বুঝলো না ছেলেটা তার সাথে মজা করছে নাকি সিরিয়াস। তবে ছেলেটাকে দেখতে খারাপ লাগছে না। পুনরায় শান্ত কণ্ঠে জবাবে বলল, শুধু সুন্দর পোশাক পরলেই কেউ সুন্দর হয়ে যায় না তমাল ভাইয়া। জবের চেষ্টা করছেন শুনে ভালো লাগলো। আরো খুশি হব যদি কখনো নিজের মন চেঞ্জ করার চেষ্টা করেন তো। মানুষের মন সুন্দর তো সেই ব্যক্তি এমনিতেই সুন্দর। তমাল বলল, মন সুন্দর করলেই তোমাকে পেয়ে যাব বুঝি? হঠাৎ তমালের এই প্রশ্নে কিছুটা থমকে গেল প্রিয়তা। মাঝে মাঝে ছেলেটা এসব নিয়ে তাকে বিরক্ত করে, কিন্তু আজ যেন ছেলেটার স্বরে অন্যরকম কিছু ছিল। সেখানে ছিল না কোনো অভদ্রতা, না ছিল মিথ্যা বানোয়াট কিছু। কিন্তু প্রিয়তার ভালো লাগলো না। কাউকে মিথ্যা আশা দেখানোর মতো মেয়ে সে নয়, তাই মুখটাকে কিছুটা কঠোর স্বরে বলল, এসব কথা বলতে বারণ করেছি না আপনাকে তমাল ভাইয়া? বান্ধবীর ভাই হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু অন্যরকম ফিলিংস নেই আপনার প্রতি। তমাল পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, যদি তোমাকে না পাই তাহলে এত ভদ্র হয়ে লাভ কি আমার? প্রিয়তা একটা হতাশার শ্বাস ফেলে বোঝানোর স্বরে বলল, আমি একমাত্র মানুষ নই আপনার জীবনে। নিজের জন্য ভালো হন, ভালো কাজ করুন, এতে আঙ্কেল আন্টি সবাই খুশি হবে। তখন দেখবেন আপনারও ভালো লাগবে। আর নিজের বোন সহ প্রত্যেক মেয়েকে সম্মান করতে শিখুন। আপনার বোনটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে। যদি পারেন তাহলে মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখেন, ভাই হয়ে তার পাশে থাকেন। তমালের চোখ মুখ স্বাভাবিক, তার ভেতরে কি চলছে তা কেউ দেখলো না। না তো বোঝার চেষ্টা করলো, আর না তো তমাল কাউকে বোঝাতে চাইলো। একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল উচ্চারণ করলো, এইটুকুই কি যথেষ্ট তোমাকে পাওয়ার জন্য, নাকি আরো কিছু করতে হবে? ঘুরে ফিরে সেই একই কথা। এবার প্রিয়তার রাগ বিরক্তি দুটোই হলো। রাগত স্বরে বলার চেষ্টা করলো, দেখুন ভাইয়া, বোঝার চেষ্টা করুন, আপনাকে আমার ভালো।
আস্তে আস্তে কথাটা ধিমি হয়ে গেল, একটা সময় থেমে গেল। সম্পূর্ণ বাক্য শেষ করার পূর্বেই মেয়েটার ডান হাত বরাবর পাশে তাকিয়ে আছে অপলক। প্রিয়তা কি বলতে চাইছে তা বোধহয় বুঝলো তমাল, কিন্তু প্রিয়তাকে থেমে যেতে দেখে আর অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তমাল ও মেয়েটার চোখ বরাবর পাশে থাকাতেই চোখের সম্মুখে চাপা রাগ ফুটে উঠল। তাদের থেকে সামান্য দূরে গাড়ির সাথে হেলান দিয়ে রুনাক দাঁড়িয়ে আছে। ছেলেটার তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরই বর্তায়মান। তমাল নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। উটকো ঝামেলা একটা। রোজ তার কাজে এসে বাগড়া দেয়। রোজকার মতো আজও ছুটে এসেছিল মেয়েটাকে দূর থেকে একটা পলক দেখার আশায়। হয়তো দূর থেকে দেখেই চলে যেত, কিন্তু মেয়েটার কাছাকাছি তমালকে দেখে আর দূরে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। মেয়েটার পাশে অন্য ছেলেকে দেখে যেন মনের মাঝে তীব্র ক্রোধ সৃষ্টি হলো। আর এই ছেলেকে দেখে তো রাগ এমনিতেই বেড়ে যায়। যখন দুজনে তাকে দেখতে পেল তখন আর সেখানে দাঁড়িয়ে থাকলো না রুনাক, পা বাড়ালো প্রিয়তার দিকে। এদিকে এতদিন বাদে লোকটাকে চোখের সামনে দেখে প্রিয়তার যেন বুকটা ধরফর করে উঠল। একদিন মন মস্তিষ্কে সুপ্ত লড়াই এসে ফেসেছিল। একবার ভেবেছিল ছেলেটা আসুক, একবার ভেবেছে না আসুক। আজ যখন দেখলো কেন জানি চোখে শান্তি অনুভব করলো। কিন্তু এমন দিনই আসতে হলো বুঝি, যখন তমাল তার সামনে। সেদিনের মতো আবার শুরু করে দিবে না তো দুজন? ভাবনার মাঝে রুনাক হেঁটে এসে প্রিয়তার সামনে দাঁড়ালো, হাত দুটি প্যান্টের পকেটে রাখা, মাথাটা হালকা কাত করে প্রিয়তার পানে তাকালো তেসরা নজরে। এমন করে তাকাতে দেখে প্রিয়তা ভরকে গেল। রুনাক শান্ত গভীর স্বরে বলে উঠল, কেমন আছেন মিস প্রিয়? নিজের ভরকে যাওয়া কিংবা কিঞ্চিত খুশি হওয়া কোনোটাই প্রকাশে আনলো না প্রিয়তা। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাবে বলল, খারাপ থাকার কোনো কারণ নেই ভাইয়া, তাই ভালোই আছি। আপনি এখানে কেন বান্ধবীর দেবর? প্রশ্ন শুনে রুনাক তীক্ষ্ণ হেসে বলল, আর যে কারণেই আসি না কেন, আপনাকে দেখার জন্য মোটেও আসিনি ভাইয়া শালি। ভুলভাল কিছু ভেবে নিয়েন না। শালি শব্দটা কিছুটা টেনে টেনে বলল, যেন সম্বোধন নয় গালি ছুড়েছে। কিন্তু সেদিকে ধ্যান দিল না প্রিয়তা। কিন্তু ছেলেটা তার জন্য আসেনি ভাবতে যেন কিঞ্চিত মন খারাপের আভাস পেল সে সব পাত্তা না দিয়ে মুখের হাসি ফুটিয়ে তেসরা কণ্ঠে বলল, এসব ফালতু জিনিস ভাবার জন্য আমার সময় নেই মিস্টার, আমার আরো অনেক কিছু নিয়ে ভাবতে হবে। রুনাক আর জবাব দিল না, কেবল কেমন করে তাকিয়ে রইল প্রিয়তার পানে। এদিকে এদের কথোপকথন শুনে তমাল মহাবিরক্ত। কথা শুনে তো মনে হচ্ছে এই মেয়ে একে পাত্তাও দেয় না। এটা দেখে কিছুটা ভালো লাগলেও দুজন তার দিকে ফিরেও দেখছে না, এটাই তার কাছে বিরক্ত লাগছে। রুনাকের তো এমন ভাব যেন তাকে দেখেইনি। তমালের ভাবনার মাঝে রুনাক প্রিয়তার উদ্দেশ্যে বলে উঠল, তা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে ছেলেদের সাথে কথা বলছেন কেন মিস প্রিয়? এটা কিন্তু ভদ্রমেয়েরা করে না। প্রিয়তার হাসি পেল। যে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে তার সাথে আলগা আলগা আলাপ করেছে সে এখন ভদ্রতা দেখাচ্ছে। হাসি বদনে জবাব দিল, কি বলুন তো তমাল ভাইয়া, আমার পরিচিত তাই কিছু কথা বলছিলাম, এতক্ষণে চলে যেতাম, কিন্তু আপনি পথ আটকে দাঁড়ালেন তাই দেরি হচ্ছে। রুনাকের আবার মনে হলো এই মেয়েকেই থাপ্পড় লাগাতে। এতক্ষণে তো বেশ কথা বলেছিল ওই ছেলেটার সাথে, আর সে আসতে এখন তাকে দোষারোপ করছে। তার এই ভাইয়ের শালিটা আসলেই অসহ্যকর, কিন্তু এই মেয়ের পিছনে এসে কেন পড়ে আছে কে জানে। এর মাঝে প্রিয়তা তমালের পানে তাকিয়ে বলল, তমাল ভাইয়া আসছি আমি, জব হয়ে গেলে মন দিয়ে কাজ করবেন, আঙ্কেল আন্টির খেয়াল রাখবেন। তমালের উদ্দেশ্যে কথা শেষ করে রুনাকের পানে তাকিয়ে আলতো হেসে উঠল। তারপর বলল, আপনিও ভালো থাকবেন বান্ধবীর দেবর, এখানে আর কোনো কাজে না আসলেই খুশি হব। প্রিয়তা কি বলল তা যেন বুঝতে বাকি রইল না রুনাকের, তবে জবাব দিল না, কোনো দেওয়ার সুযোগই হলো না। কথা শেষ করে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না প্রিয়তা। তৎক্ষণাৎ একটা রিক্সার দেখা মিলতেই তাতে চড়ে বসলো। স্বল্প সময়ের মাঝেই মেয়েটা ছেলে দুটোর চোখের আড়াল হয়ে গেল। দুটো পুরুষের দৃষ্টি মেয়েটার গমগমে পথে নিবিষ্ট। মেয়েটার চক্ষু আড়াল হতে পুরুষ দুটো একে অপরের পানে ঘুরে তাকালো। দুজনের চোখে খেলা করছে সুপ্ত ক্রোধ আর বিরক্তি। মনে হচ্ছে বল প্রয়োগ করে নয়, বরং চোখের দ্বারা একে অপরকে শেষ করে দিতে চাইছে দুজন। এক মেয়ের জন্য অব্যক্ত লড়াই তাদের, অথচ সেই মেয়ে এদের কাউকেই পাত্তা দেয় না। কতটা হাস্যকর বিষয়। দুজন একে অপরের পানে খুব বেশি সময় তাকিয়ে রইল না। চাহনি দ্বারা দুজন দুজনকে সতর্কবাণী ছুড়ে দিয়ে যে যার পথের দিকে গমন করলো। কিন্তু কে হার মানলো ভয় পেয়ে আর কে মানলো না তা আর বোঝা গেল না, হয়তো সময়টা বলে দিবে। আর এদিকে গাড়ির সাথে হেলান দিয়ে বিরক্ত বদনে দাঁড়িয়ে আছে নাসিম, বারবার উকি দিচ্ছে ভার্সিটির দিকে, কিন্তু যার অপেক্ষা আছে তাকে দেখতেই পাচ্ছে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। তার ভাইটাও আছে, সে তো শুধু ভাইয়ের কাজ করতে চায়। তাহলে ভাই তাকে এসব উটকো কাজ কেন দেয়? আর কিসব ড্রাইভার রাখে যে মাসে 2বার ছুটি নিতে হয়, আর তাদের কাজগুলো তাকে করতে হয়। যার থেকে দূরে থাকতে চায় তার বারবার কাছে ফিরে আসতে হয়। এর যন্ত্রণা কতখানি তা কি কেউ জানে? মেয়েটা তাকে দেখলেই ব্যঙ্গ করে বলবে, এটাই আপনার কাজ, অন্যর বউকে নিয়ে আসা যাওয়া, সেসব ঠিক আছে, কিন্তু সে তো আর অবুঝ নয়। মেয়েটার অন্তর্করণে কি চলে তা সে এখনো ভালোই টের পায়, আর এটাই তাকে যন্ত্রণা দেয়। দেখা হলে মেয়েটার সাথে এত দুর্ব্যবহার করতে ভালো লাগে না তার। আবার খারাপ কথা না বলেও উপায় নেই, নাহলে মেয়েটা পেয়ে বসবে।
তার পিছুই ছাড়ছে না মেয়েটা। কি এক মুসিবতে আছে, না পারছে এর থেকে পরিত্রাণ পেতে, আর না তো কাউকে বলে মন হালকা করতে পারছে। নাসিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে নিজের দু ঠোঁটের মাঝে চেপে ধরলো। এটা সে মাঝে মাঝেই খেয়ে থাকে, তবে তা ভাইয়ের আড়ালে। কিন্তু সে এটাও ভালো করে জানে যে তার ভাইয়ের চোখে কিছুই আড়াল হয় না। এটাই তার ভয়, কখনো আবার মেয়েটার মন বুঝে না ফেলে। নাসিম আশেপাশে তাকিয়ে আরো দুটো টান দিল সিগারেটে। কালো ধোয়া ছেড়ে পুনরায় ভার্সিটির গেটের পানে তাকাতেই দেখলো মেয়েটা এগিয়ে আসছে এদিকে, সাথে আরো মেয়েরা আছে, সবাই কথা বলায় আর হাসিতে ব্যস্ত। নাসিম সেদিকে শান্ত চোখে তাকিয়ে থেকে সিগারেট শেষে একটান দিয়ে সিগারেটটা দূরে কোথাও ছুঁড়ে ফেললো। ঈশানীর থেকে চোখ সরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। ছেলেটার কার্যক্রম কিছুই অলক্ষ্য রইল না ঈশানীর। মুখের কোণে আলতো হাসি ফুটে উঠলো ছেলেটাকে দেখে। বান্ধবীদের বিদায় জানিয়ে এগিয়ে গেল নাসিমের নিকটে। মুখের হাসিটা লুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ছেলেটা সেদিনের পর আর মেঘমহলে পা রাখেনি। এর কারণ বুঝি সে সত্যিই তার সাথে কথা বলতে খারাপ লাগে বুঝি লোকটার, তাকে দেখলেও খারাপ লাগে। তাহলে তার মাঝে তাকে নিতে আসে কেন? নিশ্চয়ই বড় ভাইয়ার আদেশ। ভাবতেই মন খারাপ হয়ে গেল। ঈশানী এসেছে আর তার দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরে নাসিম কিছু না বলেই দরজা খুলে নিজের সিটে চড়ে বসে বলল, দ্রুত গাড়িতে বসুন। এতদিন বাদে তাকে দেখেও ছেলেটার কোনো ভাবান্তর হলো না। এটাই ঈশানীকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট মানুষকে দেখিয়ে বেরোনোর মেয়ে সে নয়। তাকে স্বাভাবিক রেখে ব্যাক সিটে বসতে বসতে মুখ ভেঙচি কেটে বলে উঠল, এভাবে সিগারেট গেলেন ভাইয়া জানেন, নিজের কথা না ভাবেন, বউয়ের কথা তো অন্তত ভাবতে পারেন। আপনার ওই কালো ঠোঁটে সে কিভাবে চুমু খাবে? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।